হ্যালোর আওয়াজে ঘুরে তাকায় ইমামা। কিছুটা দূরে সালাদ দাঁড়ানো, নিজের সে বেহাল বেশভূষায়, টি শার্টের সব বোতাম খোলা, জিন্সের পকেটে হাত, আর নিজে বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ডের জন্য ইমামার বুঝে আসে না কী ধরনের প্রতিক্রিয়া দেখানো উচিত। সালারের সাথে তৈমুর। চলো ওই মেয়ের সাথে পরিচয় করিয়ে দে। বইয়ের দোকানের দিকে পা বাড়ায় সালার। তৈমুর ঘাড় ঘুরিয়ে তাকিয়ে অবাক হয়ে বলল, ওই চাদরওয়ালির সাথে? হ্যাঁ, বলে সামনে আগায় সালার। এটা কে? তৈমুর প্রশ্ন করে। ওয়াসিমের বোন। ওয়াসিমের? তুমি কেন দেখা করবে? ওদের পরিবার খুব কনজারভেটিভ, জানো না? দেখা করে কি হবে? দূর থেকে ইমামাকে এক নজর দেখে তৈমুর বলল, এই প্রথম নয়, এর আগেও দেখা করেছি। কথা বলতে সমস্যা কোথায়? সারার বন্ধুর কথায় ভ্রুক্ষেপ করল না। ইমামা ম্যাগাজিন হাতে এক নজর সালারকে আর এক নজর সাথে থাকা অন্য ছেলেটিকে দেখে, যার বেশভূষাও প্রায় সালারের মতো। হাউ আর ইউ? সালার জিজ্ঞেস করল। ফাইন। ইমামা ম্যাগাজিন বন্ধ করে বলল, ও তৈমুর, ওয়াসিমের সাথে ওরও ভালো বন্ধুত্ব। সালার পরিচয় করায়। ইমামা এক নজর তৈমুরের দিকে তাকিয়ে শপিং সেন্টারের দিকে ইশারা করে বলল, ওয়াসিম ওখানে। সালার ঘাড় ঘুরিয়ে ইমামা যেদিকে ইশারা করেছে সেদিকে একবার তাকালো, এরপর বলল, আমরা ওয়াসিমের সাথে দেখা করতে আসিনি। তাহলে? ইমামা গম্ভীর হয়ে জিজ্ঞেস করে। আপনার সাথে কথা বলতে এসেছি। আমি তো আপনাকে চিনি না, আমার সাথে কি বলবেন? ইমামা শীতল গলায় বলে। সারার দৃষ্টিতে কুণ্ঠিত হচ্ছিল। এই মানুষটাকে যদি কেউ চোখ নামিয়ে কথা বলা শেখাতো, অন্তত একটা মেয়ের সাথে। মনে মনে ভাবে ম্যাগাজিন খুলে। আপনি আমাকে চেনেন না? সালার ঠাট্টা ছলে বলল, আপনার বাড়ির পাশেই আমার বাড়ি। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিনি না। ইমামা রুক্ষভাবে বলল, কয়েক মাস আগে এক রাতে আমার জীবন বাঁচিয়েছিলেন। সালার মনে করাই, একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে সেটা আমার দায়িত্ব ছিল। আমার সামনে যে কেউ মরতে বসলেই আমি তা করতাম। এখন আমাকে এক্সকিউজ করুন, আমি একটু ব্যস্ত আছি। সালার এই বাক্যের পরও নড়ল না। তৈমুর হালকা করে ওর বাহু টেনে যাওয়ার ইঙ্গিত করে। সম্ভবত ওয়াসিমের খাতিরে ইমামার প্রতি ভদ্রতা দেখাচ্ছিল, কিন্তু সালার বাহু ছাড়িয়ে নেয়। আমি সে রাতের সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই, যদিও আপনি কোনো প্রফেশনাল পদ্ধতিতে ট্রিটমেন্ট দেননি আমাকে। এবার গম্ভীর হয়ে বলল সালার। ইমামা এবার ম্যাগাজিন থেকে চোখ তুলে তাকায়। যদি আপনার ইশারা সে থাপ্পড়ের দিকে হয়, তাহলে হ্যাঁ, ওটা মোটেও প্রফেশনাল ছিল না। আমি এর জন্য দুঃখিত। আমি তাতে মাইন্ড করিনি, আমার ইশারাই সেদিকে ছিল না। সালার নির্লিপ্তভাবে বলে, আমিও আশা করেছিলাম আপনি সে থাপ্পড় নিয়ে মাইন্ড করেননি, কারণ আপনার প্রাপ্য সেটা, শুধু একটা না আরো 10টা। কথার বাকি অর্ধেক নিজের মাঝে রেখে ইমামা জিজ্ঞেস করলো, যাই হোক, আপনার ইশারা কোন দিকে ছিল? ভীষণ থার্ড ক্লাস টাইপের ব্যান্ডেজ করেছিলেন, এমনকি আপনি প্রপারলি ব্লাড প্রেশার চেক করতেও পারেন না। সালাদ চুইংগামের একটা স্টিক মুখে দেয়। ইমামার কানের লতি লাল হয়ে উঠল, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ভীষণ আফসোসের বিষয়, একজন ডাক্তার সেসব ছোটখাটো কাজ পারে না যা একজন সাধারণ মানুষও পারে। সালারের সুরে টিটকারি। প্রথমত, আমি ডাক্তার না, মেডিকেলের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আর দ্বিতীয়ত, যতদূর প্রসঙ্গ রইল আনপ্রফেশনাল হওয়ার, তবে পরের বার হবে। আপনার তো এখন এমন অনেক চেষ্টা করার বাকি। আমি ধীরে ধীরে আপনার উপর প্র্যাকটিস করে নিজের হাত পাকিয়ে নেব। এক মুহূর্তের জন্য সালার কিছু বলতে পারল না, কিন্তু ওর চেহারায় হাসি ফুটে ওঠে, যেন ইমামার কথা মজা পেয়েছে, লজ্জা না। সেটাও পরিষ্কারও করে দেও।
আপনি যদি আমাকে লজ্জা দিতে চান তাহলে ব্যর্থ হবেন। আমি জানি আপনি লজ্জা পান না, কারণ এটা মানুষের বৈশিষ্ট্য, ইমামা বলল। তবে আপনার মতো তবে আপনার মত অনুযায়ী আমি কি? সালারও একই সুরে জিজ্ঞেস করলো। জানি না, একজন ভেট এই ক্ষেত্রে আমাকে ভালো গাইড করতে পারবে। সালার হাসে। দুই পায়ে চলা প্রাণীকে প্রতিটি মেডিকেল ডিকশনারি মানুষ বলে, এবং আমি 2 পায়ে হাঁটি। ভাল্লুক থেকে কুকুর পর্যন্ত প্রতিটি 4 পায়ে প্রাণীও প্রয়োজন হলে বা ইচ্ছে করলে 2 পায়ে হাঁটতে পারে। কিন্তু আমার 4 পা নেই। তাছাড়া শুধু প্রয়োজনের সময় না, বরং সব সময় আমি 2 পায়ে হাঁটি। এটা সৌভাগ্যের ব্যাপার যে আপনার 4 পা নেই। এজন্য ভেটের সাথে দেখা করতে বলছি, যাতে সে আপনাকে আপনার বৈশিষ্ট্য সম্পর্কে সঠিকভাবে বলতে পারে। ইমামা শীতল গলায় বলে। সালার ওকে বিরক্ত করায় সত্যিই সফল। যত ভালো আপনি প্রাণী সম্পর্কে জানেন, তাতে আপনি একজন ভালো ভেট প্রমাণিত হতে পারেন। আপনার জ্ঞানে আমি বেশ মুগ্ধ। ইমামার চেহারা লালচে বা আরো গাঢ় হয়। আপনি যদি আমার ভেট হয়ে যান, তাহলে আমি পরামর্শ অনুযায়ী আপনার কাছে আসতে পারি, যাতে আপনি আমার রিসার্চ করে বলতে পারেন আমার বৈশিষ্ট্য কি। সালার বেশ গম্ভীর ভঙ্গিতে বলল। ইমামার উত্তরে কিছু বলতে পারে না। ইমামা উত্তরে কিছু বলতে পারে না, শুধু তাকিয়েছিল। এই মানুষটা প্রয়োজনের চেয়ে বেশি ঠোঁটকাটা, আর এমন মানুষের সাথে লম্বা সময় কথা বলার মানে ষাঁড়ের সামনে লাল কাপড় ধরে দাঁড়িয়ে থাকা, যে বোকামি ও এতক্ষণ করে ফেলেছে। আপনি ফি হিসেবে কত চার্জ করবেন? সালার গম্ভীর হয়ে জিজ্ঞেস করে। এটা ওয়াসিম আপনাকে বলে দেবে। ইমামা এবার হুমকি দেওয়ার চেষ্টা করলো। চলুন, ঠিক আছে, আমি ওয়াসিমকে জিজ্ঞেস করে নেব। এটা তো আরো সহজ হয়ে গেল। সালার যে হুমকিতে দমেনি তা বুঝিয়ে দেয়। তৈমুর আবার ওর বাহু চেপে ধরল। সালার, চলো যাই, জরুরি কাজ মনে পড়ে গেছে আমার। তাড়াহুড়ো করে এক প্রকার নিজের সাথে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সালার পাত্তা দেয় না। যাচ্ছি ইয়ার, এভাবে টানাটানি করো না। তৈমুরকে থামিয়ে ইমামার দিকে ফেরে ও। যাই হোক, এসব মজা ছিল। আমি সত্যিই আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। আপনি আর ওয়াসিম আমার অনেক বড় সাহায্য করেছেন। এর অফ নুপ বলে ঘুরে যায়। ইমামা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাথার তার আসলেই ছেঁড়া। মনে মনে বলে, ভেবে কুল পায় না ওর ভাই ওয়াসিম এর সাথে কিভাবে বন্ধুত্ব করেছে। হাতে থাকা ম্যাগাজিনের পাতা আবার উল্টাতে থাকে। সালার এসেছিল তোমার কাছে? ওয়াসিম বোনের কাছে এসে জিজ্ঞেস করে। দূর থেকে সালার আর তৈমুরকে দেখেছে। হ্যাঁ। ইমামা একবার ভাইয়ের দিকে তাকিয়ে আবার ম্যাগাজিনে মন দেয়। কি বলে গেছে? ওয়াসিম কিছুটা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে। আমার আশ্চর্য লাগছে, ওর মতো মানুষের সাথে তুমি কিভাবে বন্ধুত্ব করলে। আমার জীবনে এর চেয়েও অভদ্র আর যাচ্ছে তাই ছেলে কখনো দেখিনি। ইমামা রুক্ষ গলায় বলল। ধন্যবাদ দিতে এসেছিল, সাথে বলে গেছে আমি ভালো করে ব্যান্ডেজ করতে পারি না, ঠিক মতো ব্লাড প্রেশার চেক করতে জানি না। ওয়াসিমের চেহারায় হাসি ভেসে ওঠে। ও একটা তারছেড়া, ওর কথা বাদ দাও। আমার তো ইচ্ছে করছিল আরো কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে, যাতে মাথা ঠিক হয়ে যায়। মুখ তুলে দৌড়ে এসেছে বন্দুকে নিয়ে। ভাই কে বলেছে তোমাকে ধন্যবাদ দিতে? আমার তো সাথে ছেলেটাকেও বেশ বাজে লেগেছে। স্যার বলছিল ওর সাথেও নাকি তোমার বন্ধুত্ব না, শুধু জানাশোনা। ওয়াসিম নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এমন ছেলেদের সাথে জানাশোনাও রাখার দরকার নেই। বেশভূষা দেখেছো ওদের? না আছে কথা বলার ভদ্রতা, না আছে পোশাক পরার শালীনতা, আর দৌড়ে এসেছে ধন্যবাদ দিতে। তুমি ওর সাথে পুরোপুরি সম্পর্ক কাট করো।
কোনো দরকার নেই এসব ছেলের সাথে পরিচয় রাখারও। ইমামা ম্যাগাজিন রেখে ভাইকে সতর্ক করে বাইরে পা বাড়ায়। ওয়াসিমা বোনের সাথে হাঁটতে থাকে। কিন্তু একটা বিষয়ে আমি অবাক, ও তখন যে অবস্থায় ছিল তাতে কিভাবে খেয়াল করেছে আমি ঠিক মতো ওর ব্যান্ডেজ করিনি বা ব্লাড প্রেশার চেক করতে আমার সমস্যা হচ্ছিল। ইমামা ভাবে, আমি মনে করেছিলাম এমনি হাত পা নড়াচড়া করছে, কিন্তু আমার আন্দাজ ছিল না নিজের চারপাশে সবকিছু অবজার্ভ করছে ও। আর যাই হোক, ব্যান্ডেজ আসলে খারাপ করেছিলে তুমি। আমি সাহায্য না করলে তো ব্লাড প্রেশার রিডিং নিতেও পারতে না। অন্তত এই ব্যাপারে যা বলে গেছে সত্য ছিল। ওয়াসিম হাসে। জানি, কারণ আমি খুব নার্ভাস ছিলাম। ইমামা মেনে নে, প্রথমবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, তার উপর ওর হাত থেকে গড়িয়ে পড়া রক্ত আমার ভয় বাড়িয়ে দিয়েছিল। তার চেয়ে বেশি ওর আচরণ। কোনো আত্মহত্যা করা মানুষ কেমন আচরণ করতে দেখিনি আমি। অথচ তুমি ডাক্তার হতে যাচ্ছ, তাও একজন বিশিষ্ট এবং নামকরা ডাক্তার। অবিশ্বাস্য। ওয়াসিম ফোরন কেটে বলল, এখন তুমি অত্যন্ত বলা শুরু করো না। ইমামা অনুযোগ করে, মজা নেওয়ার জন্য আমি তোমার কাছে এসব স্বীকার করিনি। ইমামা বেশ কয়েকদিন ধরে জালাল ও জয়নবের আচরণ পরিবর্তন লক্ষ্য করে। দুজন যেন দূরত্ব রেখে চলছিল। এক অদ্ভুত দ্বন্দ্ব নিজের মাঝে অনুভব করে ও। জালালকে এক দুবার হসপিটাল ফোন করেছিল, কিন্তু প্রতিবার উত্তর আসে সে ব্যস্ত। জয়নবকে কলেজ থেকে নিতে এলেও আগের মতো ওর সাথে দেখা করে না। দেখা হয়ে গেলে ও সৌজন্যমূলক কথাবার্তা বলে চলে যায়। প্রথম দিকে এই পরিবর্তন মনের ভুল মনে করে, কিন্তু চিন্তা বেশি ঝেঁকে ধরলে একদিন জালাল হসপিটালে এসে হাজির হয়। জালালের আচরণ ভীষণ শীতল ছিল। ওকে দেখে চেহারায় হাসিও ফোটেনি। অনেকদিন হলো আমাদের দেখা হয়নি, তাই আমি নিজেই চলে এসেছি। নিজের সমস্ত শঙ্কা ছেড়ে ফেলার চেষ্টা করে বলল ইমামা। আমার শিফট শুরু হয়ে গেছে, যেতে হবে, জালাল বলল। ইমামা অবাক হয়। জয়নাব বলেছিল এখন আপনার শিফট শেষ হয়, তাই আমি এই সময় এসেছি। জালাল কিছুক্ষণ জন্য চুপ থেকে বলল, হ্যাঁ, কিন্তু আচ্ছা, আমার অন্য ব্যস্ততা আছে। ইমামা দাঁড়িয়ে থাকে। জালাল, আপনি কোনো কারণে আমার উপর রেগে আছেন? না, আমি কারো উপর রেগে নেই, জালাল রুক্ষ কণ্ঠে উত্তর দেয়। 10 মিনিটের জন্য বাইরে এসে আমার সাথে কথা বলতে পারবেন? জালাল কিছুক্ষণ ইমামার দিকে তাকিয়ে থেকে ওভারঅল হাতে নিয়ে কিছু না বলে রুম থেকে বের হয়। বাইরে এসে এক নজর হাতঘড়ির দিকে তাকায়, যা হয়তো ইমামার জন্য কথা শুরু করার ইঙ্গিত ছিল। আপনি আমার সাথে এমন মিসবিহেভ কেন করছেন? কি মিসবিহেভ করেছি? পাল্টা জিজ্ঞেস করলো জালাল। গত কয়েকদিন ধরে আমাকে ইগনোর করছেন। হ্যাঁ, করছি। যারা এত সহজে স্বীকার করে নেবে ইমামা আশা করেনি। কারণ আমি তোমার সাথে দেখা করতে চাই না। ইমামা কয়েক মুহূর্তের জন্য কথা বলতে ভুলে গেল। কেন? এটা জানার প্রয়োজন নেই, যারা আগের মতোই রুক্ষভাবে বলল। আমি জানতে চাই, কেন হঠাৎ আচরণ বদলে গেল আপনার? নিশ্চয়ই কারণ আছে। হ্যাঁ, আছে, তবে আমি তোমাকে বলা প্রয়োজন মনে করছি না। যেমন তুমি অনেক কিছু আমাকে বলা প্রয়োজন মনে করনি। আমি ইমামা জিজ্ঞাসু চোখে তাকায়। আমি আপনাকে কি বলিনি? এই যে তুমি মুসলমান নও, জালাল ভীষণ তিক্ত সুরে বলল। ইমামা শ্বাস নিতে পারল না। তুমি আমার কাছে এটাও লুকাওনি? জালাল, আমি বলতে চেয়েছি। ইমামা পরাজিত ভঙ্গিতে বলল, চেয়েছিলে, কিন্তু বলনি আমাকে। ধোঁকা দেওয়ার চেষ্টা করেছো তুমি। ধোঁকা দেওয়ার চেষ্টা করিনি,
ইমামা প্রতিবাদ করে, আপনাকে ধোঁকা কেন দেব? কিন্তু তুমি এটাই করেছ। জালাল মাথা ঝাঁকিয়ে বলল। জালাল ওকে থামিয়ে বলল, তুমি জেনে বুঝে আমাকে ট্র্যাপ করেছ। ইমামার চোখে পানি চলে আসে। ট্র্যাপ করেছি? ও বিড়বিড় করে। তুমি জানতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার ভালোবাসার কথা। এখন বিয়ে তো দূরের কথা, যেহেতু সব জেনে গেছি, তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর কখনো আমার সাথে দেখা করার চেষ্টা করবে না। যারা শক্ত গলায় বলল। যারা আমি ইসলাম কবুল করে নিয়েছি। ইমামা মৃদু আওয়াজে বলল, ওহ কামন, এখানে দাঁড়িয়ে তুমি আমার জন্য ইসলাম কবুল করেছ? বিদ্রুপের ভঙ্গিতে হাসে জালাল। আমি আপনার জন্য মুসলমান হয়নি। হ্যাঁ, আপনি আমার জন্য একটা উৎস হয়ে উঠেছিলেন, কিন্তু আমার ইসলাম কবুল করার কয়েক মাস হয়ে গেছে। বিশ্বাস না হলে আমি প্রমাণ দিতে পারি আপনাকে। চলুন আমার সাথে। জালাল এবার কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ওর দিকে তাকায়। হ্যাঁ, আমি মানি, আপনার দিকে পা আমি বাড়িয়েছিলাম। আপনার ভাষায় বললে ট্র্যাপ করেছি। তবে আমি ট্র্যাপ করিনি। আপনার ক্ষেত্রে শুধু অপরাগ ছিলাম। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি আপনার কণ্ঠের সামনে। আমি বলেছিলাম, প্রথমবার আপনাকে নাচাপ্রীতি করতে শুনে কি অনুভব করেছিলাম। আমার ব্যাপারে এসব আগে জানলে এখন যে আচরণ করছেন সেটা তখন করতেন। শুধু এই ভয়ে আমি লুকিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে মানুষের নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। আপনার ক্ষেত্রেও আমার সাথে এমনটা হয়েছে। ইমামা বিমর্ষ হয়ে বলল, তোমার পরিবার এ ব্যাপারে জানে? না, তাদেরকে বলতে পারিনি। আমি এঙ্গেজড, এ ব্যাপারেও আপনাকে বলিনি। এক মুহূর্তের জন্য থেমে আবার বলতে থাকে ইমামা, কিন্তু আমি ওখানে বিয়ে করতে চাই না। আপনাকে বিয়ে করতে চাই। আমি শুধু পড়াশোনা শেষ হওয়ার অপেক্ষা করছি। নিজের পায়ে দাঁড়িয়ে গেলে আপনাকে বিয়ে করতে পারবো। 4-5 বছর পর ডাক্তার হয়ে গেলে তখন হয়তো আমার বাবা মায়ের আপনার সাথে বিয়েতে এখনের মতন আপত্তি থাকবে না। যদি এ ভয় না থাকতো তারা পড়াশোনা বন্ধ করে আশাদের সাথে আমার বিয়ে দিয়ে দেবে, তাহলে হয়তো এখনই জানিয়ে দিতাম ইসলাম কবুল করেছি। কিন্তু এখন আমি পুরোপুরি তাদের উপর ডিপেন্ড। হাত পা বাঁধা আমার। আপনি একমাত্র পথ যা আমি দেখতে পেয়েছি। আমি আপনাকে সত্যিই ভালোবাসি। তাই বিয়ের কথা না কি বলতাম বলুন? আমি যে পরিস্থিতির মাঝ দিয়ে যাচ্ছি আপনি আন্দাজও করতে পারবেন না তা। আমার জায়গায় থাকলে তা বুঝতেন। এসব আড়াল করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। যা কিছু না বলে পাশের কাঠের বেঞ্চে বসে, চেহারায় চিন্তার ভাব। ইমামা নিজের চোখ মুছে নেয়। আপনার মনে আমার জন্য কিছু নেই? আমি ভালোবাসি বলে শুধু আমার সাথে ছিলেন এতদিন? যার উত্তর না দিয়ে ওকে বলল, ইমামা বসো। পুরো পেন্ডোরা বক্স আমার সামনে খুলে গেছে। আমি যেমন তোমার পরিস্থিতি আন্দাজ করতে পারছি না, তুমিও তেমন আমার পরিস্থিতি বুঝতে পারছো না। ইমামা কিছুটা দূরে থাকা আরেকটি বেঞ্চে গিয়ে বসলো। অমুসলিম কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে আমার বাবা মা রাজি হবে না। সে মেয়ের প্রতি আমার যে ধরনের অনুভূতিই থাক না কেন। জালাল, আমি অমুসলিম নই। এখন নও, আগে তো ছিলে। তার উপর তোমার পরিবার। এ বিষয়ে আমার কিচ্ছু করার নেই, ইমামা দুর্বল কণ্ঠে বলল। জালাল কিছু বলল না। অনেকক্ষণ দুজনেই নীরবে বসে রইল সেখানে। আপনার বাবা মায়ের অনুমতি ছাড়া আপনি বিয়ে করতে পারবেন না আমাকে? কিছুক্ষণ পর ইমামা জিজ্ঞেস করে। এটা অনেক বড় স্টেপ। জালাল না বোধক মাথা নাড়ে।
এমন কিছু করার কথা ভাবলেও পারবো না তা। তোমার মতো আমিও বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট, নিজের দুর্বলতা স্পষ্ট করল। কিন্তু আপনি হাউস জব করছেন, কয়েক বছরের মধ্যে এস্টাবলিশড হয়ে যাবেন। ইমামা বেকুল হয়ে বলে, হাউস জব শেষ করে স্পেশালাইজেশনের জন্য দেশের বাইরে যেতে হবে, যা আমার বাবা মায়ের আর্থিক সাপোর্ট ছাড়া সম্ভব না। স্পেশালাইজেশনের পর ফিরে নিজের প্র্যাকটিস এস্টাবলিশ করতে পারবো। 3-4 বছর নিজের পড়াশোনা শেষ করতেই লেগে যাবে। তারপর? ইমামার আওয়াজে হতাশা ফুটে ওঠে। তারপরের জন্য ভাবতে সময় দাও, হয়তো কোনো রাস্তা বেরিয়ে আসবে। আমি তোমাকে ছাড়তে চাই না, কিন্তু নিজের ক্যারিয়ারও নষ্ট করতে পারবো না। সমস্যা হলো আমার বলতে কিছু নেই, যা আছে সব বাবা মায়ের। তারা নিজের সমস্ত সঞ্চয় আমার উপর খরচ করছে এই আশায় যাতে ভবিষ্যতে তাদের জন্য কিছু করতে পারি। জালাল বলতে বলতে থামলো। আচ্ছা, এটা কি সম্ভব না তোমার বাবা মা নিজেদের ইচ্ছায় তোমাকে আমার সাথে বিয়ে দিবে? সেক্ষেত্রে অন্তত আমার বাবা মায়ের এই আপত্তি থাকবে না যে তুমি তোমার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে না জানিয়ে আমাকে বিয়ে করেছো। জানি না এটা সম্ভব কিনা, আমি কিছুই বলতে পারছি না। তারা আমার কথা শুনবে কিনা। ইমামা অসহায়ের মতো কথা অসম্পূর্ণ রেখে দেয়। জালাল অপেক্ষা করতে থাকে ওর কথা শেষ হওয়ার। আমি ফ্যামিলিতে আজ পর্যন্ত কোনো মেয়ে নিজের পছন্দের বাইরে কোনো ছেলেকে বিয়ে করেনি, তাই জানি না তাদের প্রতিক্রিয়া কেমন হবে। তবে এটুকু বলতে পারি, তাদের প্রতিক্রিয়া খুব খারাপ হবে, ভীষণ খারাপ। তারা আমাকে খুব ভালোবাসে, কিন্তু এত বড় পদক্ষেপ নেওয়ার অনুমতি কখনোই দেবে না। আপনার আন্দাজ থাকা উচিত এই পরিস্থিতিতে আমার বাবাকে কত লজ্জা ও অপমানের মুখোমুখি হতে হবে। শুধু আমার জন্য নিশ্চয়ই সব বদলে ফেলতে পারবেন না তিনি। যদি নিজের ফ্যামিলি থেকে সাহায্যের আশ্বাস থাকতো, তাহলে আমি কেন বাড়ির বাইরে সঙ্গ খুঁজছি? কেন আপনার কাছে এভাবে অসহায়ের মতো সাহায্য চাইছি? মৃদু কণ্ঠে ইমামা কাঁপতে থাকা আওয়াজ জোর দিয়ে বলল, ইমামা, আমি তোমাকে সাহায্য করব। বাবা মা আমার কথা ফেলবেন না, বোঝাতে সময় লাগবে, কিন্তু তাদেরকে মানিয়ে নেব। তুমি ঠিক বলছো, আমার তোমাকে সাহায্য করা উচিত। জালাল ভরসা দেয়। ইমামা শান্তি পায়, এটাই আশা করছিল। আমার পছন্দ ভুল না, মনে মনে ভাবে।